নীল সাদা রঙের স্কুল ড্রেস পরে হেঁটে যাচ্ছে এক কিশোরী। চুল দুপাশে বিনুনি করা, কাঁধের ব্যাগ সামনে নিয়ে হাঁটছে সে। হঠাৎ পেছন থেকে বাইকের হর্নের শব্দ শুনে সে রাস্তা ছেড়ে সরে দাঁড়ানোর আগেই বাইকের সাথে ধাক্কা লাগে তার। সে মাটিতে পড়ে গিয়ে চিৎকার দিয়ে বলে, ও মা গো, আমার কোমরটা ভেঙে গেল গো। কোন কানার বাচ্চাটা চোখে দেখিস না? এখন আমার কি হবে গো? কে এদিকে মেয়েটির কাণ্ড দেখে বাইকের ছেলেটি বিরক্ত হয়। সে বিরক্তের সুরে বলে, হে যে মিস, আপনি কাকে কানা বলছেন? একে তো রাস্তার মাঝখান দিয়ে হাঁটছিলেন, তারপর আবার হর্ন দেওয়ার পরেও শোনেননি, আর এভাবে বসে ঢং না করে উঠে পড়ুন। এতক্ষণ মেয়েটি ছেলেটির দিকে তাকিয়েছিল। ছেলেটার কালো প্যান্টের সাথে সাদা শার্ট ইন করা, মাথায় হেলমেট দেওয়া থাকলেও মুখটা সুস্পষ্ট দেখা যাচ্ছে। গায়ের রং শ্যামল, মুখে খোঁচা খোঁচা দাড়ি, এক কথায় সুদর্শন পুরুষ। মেয়েটি একা বিড়বিড় করল। মাশাআল্লাহ, ছেলেটা কি সুন্দর! ক্রাশ খেয়ে গেলাম গো। ছেলেটা এবার বিরক্ত হয়ে বলল। উঠবেন নাকি? ছেলেটার কথায় ধ্যান ভাঙে তার। সে ভাব নিয়ে বলল, আমার কারো সাহায্য লাগবে না, আমি একাই উঠতে পারবো। বলার সাথে সাথে ছেলেটি বাইক টান দিয়ে বলল। অ্যাজ ইউর উইশ। ছেলেটি চলে গেল। মেয়েটি একা একা উঠতে উঠতে ছেলেটি 14 গোষ্ঠী উদ্ধার করো। ক্লাসে গিয়ে ফার্স্ট বেঞ্চে বসে পড়ল মেয়েটি। তার দুই বান্ধবী রিয়া আর স্মৃতি তাকে দেখে জিজ্ঞেস করো। কি রে সানভি, এত দেরি হলো কেন তোর? সানভি তাদের দিকে তাকিয়ে বলল, আরে বলিস না, রাস্তায় এক কানা আমার গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করেছি। রিয়া উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করো। কোথাও লাগেনি তো তোর? সানভি বলল। আরে না, তেমন লাগেনি। স্মৃতি বলল, না লাগলেই হলো। তবে জানিস, আমাদের স্কুলে আজ ডথু স্যার এসেছে, জানিস? সেই হ্যান্ডসাম। উনি নাকি আমাদের অঙ্ক ক্লাস নেবে। সানভি বলল। কোনোভাবে স্যারের উপর ক্রাশ খেয়ে যাসনি তো আবার? স্মৃতি একটু লাজুক ভাব নিয়ে বলল। দূর, কি যে বলিস। স্মৃতির ভাব দেখে সাধ্বী কপাল কুঁচকানো। সে কিছু বলার আগেই রিয়া বলল, লাজুক হাসলেও চলবে না সোনা, স্যারকে আমি পছন্দ করে থুয়েছি। তাদের মাঝে সানভি বলল, স্যারকে নিয়ে বাবা বাদ দে, জানিস না শিক্ষক পিতার সমতুল্য। সানভির কথা শুনে তারা দুজনেই একসাথে বলে উঠল। তাই বলে একেবারে বাবা? না, এটা হতে পারে না। এর মধ্যেই ক্লাসে হেড স্যার প্রবেশ করল। সে সবাইকে উদ্দেশ্য করে বলল, স্টুডেন্টরা সাইলেন্ট প্লিজ। আজ তোমাদের নতুন স্যার এসেছে, তোমরা তাকে স্বাগতম জানাও। ক্লাসের প্রতিটি ছাত্রছাত্রী দরজার দিকে তাকায়। ক্লাসে প্রবেশ করছে এক সুদর্শন যুবক। সবাই তাকে স্বাগত জানালো। হেড স্যার সবাইকে উদ্দেশ্য করে বলে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হলো তোমাদের নতুন ম্যাথ শিক্ষক তুর্য আহমেদ। ইনি তোমাদের অঙ্ক করাবেন। সে তুর্য স্যারের দিকে তাকিয়ে বলল, মিস্টার তুর্য, আপনি এবার নিজ দায়িত্বে পরিচয় হয়ে নিন। আমি এবার আসি। এদিকে নতুন স্যারকে দেখে মাথা নিচু করে বসে আছে সানভি। সে মনে মনে বলছে, আল্লাহ, স্যার যেন আমায় না চেনে। স্যার যদি চিনে যায় তাহলে তো খবর আছে আমার। সানভিকে মাথা নিচু করে রাখতে দেখে রিয়া ফিসফিসিয়ে বলে, কি রে সানভি, তুই এমন চোরের মতো মুখ লুকিয়ে আছিস কেন? সানভি বলে। আরে ইনি সেই কানা মামা যার সাথে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল। স্মৃতি আতকে উঠে বলল, কি? আমি শুনেছি স্যার নাকি অনেক রাগী। আজকে তুই গেলি রে সানভি। রিয়া স্মৃতিকে ধমক দিয়ে বলল। তুই চুপ কর, সবসময় এক লাইন বেশি বুঝিস। স্মৃতি রিয়ার কথায় মুখ বাঁকালো। তুর্য এক পাশ থেকে পরিচিত হতে হতে সানভির সামনে আসে। সবার পরিচিত হওয়া শেষ, এখন শুধু সানভি বাকি। সানভি মনে মনে বলল, যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়। এর মধ্যেই তুর্য তাকে বলল। ইয়োর নেম? সানভি উঠে দাঁড়িয়ে সুন্দর করে বলল। মাই নেম ইজ সানভি শ্বেতা। তুর্য বাঁকা হেসে বিড়বিড়িয়ে বলল, নাইস নেম। এবার দেখবে মজা। মুখ লুকিয়ে বসে তাকে বের করছে। সানভিকে বসতে না বলেই তুর্য বই হাতে নিয়ে অঙ্ক করানো শুরু করলো। এদিকে সানভির পা ব্যথা করছে দাঁড়িয়ে থেকে। সে রিয়ার দিকে হালকা ঝুঁকে বলল, এই রিয়াজ স্যার বসতে বলে না কেন? আমার পা ব্যথা করছে তো।
রিয়া সামনে একবার তাকারও দেখলো তুর্য বোর্ডে অঙ্ক করাচ্ছে। সে এবার সানভির দিকে তাকিয়ে বলল, তুই একবার বলে দেখ, স্যার মনে হয় বসার কথা বলতে ভুলে গেছে। সানভি রিয়ার কথা যুক্তিসম্পন্ন মনে করল। সে শুকনো ঠোঁট ভিজিয়ে তুর্যকে কয়েকবার ডাকল। তুর্য উত্তর দিল না। সে এক মনে অঙ্ক করাচ্ছে। শেষবার সানভি একটু জোরে বলল। স্যার আমি কি বসবো? তুর্য বিরক্ত হয়ে বলল। কি সমস্যা দেখছো না অঙ্ক করাচ্ছে, ডিস্টার্ব করছো কেন? সানভি মিন মিন করে বলল, আমি কি বসবো স্যার? না, তুমি দাঁড়িয়ে থাকবে, আমাকে ডিস্টার্ব করার শাস্তি এটা। বলেই তুর্য আবারও পড়ানোতে মনোযোগ দিল। সানভির এবার ভীষণ রাগ হলো। সে এত নরম মেয়ে নয়, একেবারে উড়নচণ্ডী। কিন্তু আজ চুপচাপ আছে, নতুন স্যার এসেছে, তারপর আবার তার সাথে সে খারাপ ব্যবহার করেছে। তুর্য পড়ানোর মাঝে আর চোখে সানভির দিকে তাকিয়ে মিটিমিটি হাসল। মনে মনে বলল, যাক, ফাসিল মেয়েটাকে শাস্তি দিয়ে ভালোই লাগতেছে। সে সকলের বাজে ব্যবহারের শোধ তুলল। কত বড় সাহস মেয়েটার, তাকে কিনা কানা বলে। ক্লাস শেষ করে তুর্য বেরোতেই ধপ করে বসে পড়ে সানভি। ও মা গো, আমার পা শেষ। আজকে কিভাবে বাড়ি যাব আমি? বলেই সানভি পা ঝাড়তে লাগলো। ছেলেদের শাড়ি থেকে সিয়াম উঠে এসে বলল, পা বেশি ব্যথা করছে সানভি? আর স্যার তোকে পুরো ক্লাস দাঁড়িয়ে কেন রাখলো? স্যারের সাথে আবার উল্টাপাল্টা কিছু করিসনি তো? স্মৃতির রাগ দেখিয়ে বলল, তুই চুপ কর তো, ওই বিষয়ে পরে কথা বলি। এখন সানভিকে ছুটি নিয়ে দে, ওর আর ক্লাস করতে মন চাচ্ছে না। সানভি স্কুল থেকে বাড়ি ফিরে স্কুল ড্রেস চেঞ্জ না করে বিছানায় শুয়ে পড়ে। পাশের ঘর থেকে সানভির মা লিপি বেগম তার কাছে এসে চোখ ছোট ছোট করে বলে, কিরে, এত তাড়াতাড়ি চলে আসলি যে? ঘটনা কি? আর ড্রেস চেঞ্জ করিস না কেন? সানভি বিরক্ত হয়ে বলল। মা মাত্রই আসলাম, একটু জিরিয়ে দাও, তারপর বলছি সব। লিপি বেগম নিজের কাজে চলে যায়, আর সানভি তখনও বিছানায় গড়াগড়ি খায়। রাতে সবাই একসাথে খেতে বসে। সানভি তার বাবার পাশে বসেছে, আরেক পাশে বসেছে সিয়াম আর তার বাবা। বাড়ির দুই কর্তি তাদের খেতে দিচ্ছে। সানভি আর সিয়াম আপন চাচাতো ভাই বোন। সিয়াম সানভির 6 মাসের বড়। খাওয়ার মধ্যে সিয়ামের বাবা আসলাম শিকদার বললেন, শুনলাম তোদের স্কুলে নতুন ম্যাথ টিচার এসেছে। সিয়াম খেতে খেতে জবাব দেয়। হুম। আসলাম শিকদার আবারও বলে, এবারের মাস্টার কড়া ধাঁচের, পড়ালেখায় ধানাই পানাই করলে ছাড় দেবে না কিন্তু। আসলাম শিকদারের কথা শুনে সিয়াম আর চোখে সানভির দিকে তাকায়। ঠিক সেই সময় লিপি বেগম তার স্বামী সালমান শিকদারকে বলে, এই যে তোমার মেয়ের কাছে শোনো তো, আজ স্কুল থেকে সকালেই চলে আসলো কেন? আবার নতুন স্যারের সাথে বাজরামি করেছে নাকি? সালমান শিকদার সানভির দিকে তাকিয়ে বলল। মা যা বলছে তা কি ঠিক? সানভি মাথা নাড়িয়ে সায় দেয়। সিয়াম সেই সময় বলে, চাচ্ছু আজ সানভিকে নতুন স্যার দাঁড়িয়ে রাখছিল। কথাটা বলার সাথে সাথে সিয়ামের মা ময়না বেগম ধূপ করে কিল বসিয়ে দেয়, ভুল জায়গায় কথা বলার জন্য। সিয়াম করুণ চোখে মায়ের দিকে তাকায় একবার। এদিকে লিপি বেগম বলছে, কি করছিস তুই? যে স্যার প্রথম দিনই এসে তোকে দাঁড় করিয়ে রাখলো। সানভি সব খুলে বলল। সব শুনে লিপি বেগম কপাল চাপড়ায়। এই মেয়েকে সে আদব শেখাতে পারে না। সানভি একবার মায়ের দিকে তাকিয়ে বলল, আমি বদদোয়া দিলাম ওই স্যারের কোনোদিনও বিয়ে হবে না। যদি হয়, একটা কড়া ধাঁচের ঝগড়াটে মেয়ে জুটবে, যেন সেই মেয়ে তার জীবনকে তেজপাতা বানিয়ে দেয় একদম। সানভির কথা শুনে বাড়ির প্রতিটি সদস্য হেসে দেয়। রাত পেরিয়ে সুন্দর একটি সকালের সূচনা ঘটেছে। চারপাশে পাখিরা কিচিরমিচির করছে। যেহেতু ফেব্রুয়ারি মাস, তাই এখনও চারপাশে কুয়াশা ঘিরে। হালকা হালকা শীতও রয়েছে। তার মাঝে গায়ে শাল জড়িয়ে হেঁটে যাচ্ছে সানভি। সাথে রয়েছে সিয়াম, তার পরনে হুডি। দুজন কোচিং করতে যাচ্ছে। যদিও তাদের বাড়িতে টিচার রাখা আছে, তারপরও তারা বন্ধুদের সাথে একসাথে পড়ার জন্য কোচিং করতে যায়। কিছু দূর এগিয়ে গেলে দেখে বটগাছের নিচে রিয়া আর স্মৃতি দাঁড়িয়ে আছে। তারা হেঁটে তাদের কাছে যায়। তাড়াতাড়ি চল, দেরি হয়ে যাবে। বলেই সানভি হাঁটা ধরল। তার পেছন পেছন বাকিরা হেঁটে আসছে। সিয়াম হাঁটতে হাঁটতে বলল, ধুর, আরামের ঘুম ভেঙে এত সকালে কেউ পড়তে আসে? স্মৃতি পাশ থেকে বলল, আছে, এই যে আমরা আসি।
সিয়াম স্মৃতির দিকে একবার তাকিয়ে আবার সামনের দিকে তাকায়। সানভীরা সবাই নবম শ্রেণীতে পড়ে আর তারা প্রত্যেকেই ব্রেনের স্টুডেন্ট। যদিও স্মৃতি একটু নরম আছে, তবে বাকিদের হেল্পও সেও ভালো করে। রিয়া হাঁটতে হাঁটতে খেয়াল করো সামনে তুর্যকে দেখা যাচ্ছে। সে সবাইকে উদ্দেশ্য করে বলল, এই দেখ, সামনে দিয়ে তুর্য স্যার আসছে না? উনি কি এই গ্রামে থাকেন? সানভি চোখ তুলে তাকিয়ে দেখলো তুর্য আসছে। সানভি বলল, যে আসবে আসুক, চুপচাপ হেঁটে চলে যাবি। রিয়া বলে, কি বলিস, স্যারকে সালাম দিবি না? বলতে বলতেই তুর্য তাদের সামনে চলে আসে। তুর্যের পরনে কালো ট্রাউজার, কালো হুডি। সে জগিং করতে বেরিয়েছে। স্মৃতিদের সামনে পড়ে গেলে সবাই সালাম দেয়, শুধু সানভি বাদে। সে এই স্যারকে সালাম দেবে না। এই স্যার তাকে পুরো ক্লাস দাঁড় করিয়ে রেখেছিল। তুর্য আর চোখে সানভিকে দেখে সালামের উত্তর দেয়। বাকিদের প্রশ্ন করে। কোথায় কোচিং করতে চাও? সিয়াম বলে, সামনের কোচিং সেন্টার স্যার। আপনার বাড়ি কি এদিকে স্যার? তুর্য উত্তর দেয়। হুম। সে চলে যায়। সে যেতেই স্মৃতি বলে, দেখছিস সানভি, স্যার কত সুন্দর। আজ আবারও ওনার উপর ক্রাশ খেলাম। সানভি বিরক্ত হয়। সানভি যদি জানতো এই লোক এত বজ্জাত, তাকেই শাস্তি দেবে, তাহলে কখনো ক্রাশ খেত না। সানভিরা সবাই ক্লাসে বসে আছে। এখনো ক্লাসে স্যার আসেনি। স্মৃতি পেছন দিকে তাকিয়ে দেখে কিছু মেয়ে স্যারকে নিয়ে কথা বলছে। তারা নাকি স্যারের ওপর ফেদা, বিশেষ করে তাদের প্রতিদ্বন্দ্বী জেরিন। সে ভীষণ দেমাগী মেয়ে, সানভির সাথে মোটেও পটে না। স্মৃতি সামনে ঘুরে সানভিকে বলে, দেখছিস, এই চুন্নিগুলো নাকি স্যারকে পছন্দ করে। এই স্যারের রুচি এতটাও খারাপ না, এদের মতো ভূতনীদের পছন্দ করবে। এর মধ্যেই তুর্য ক্লাসে প্রবেশ করে। আজ তুর্য নেভি ব্লু শার্ট আর কালো প্যান্ট ইন করে এসেছে, চুলগুলো জেল দিয়ে সেট করা। সানভি আশেপাশে তাকিয়ে দেখে সব মেয়েরা স্যারের দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। তাকানো দেখে মনে হয় চোখ দিয়ে গিলে খাবে। তার ভীষণ রাগ হয়, ছেলে মানুষ এমন সেজে আসার কি দরকার। সে নিজেও আর চোখে তুর্যের দিকে তাকায়। তুর্য তো তার প্রথম ক্রাশ। তুর্য প্রত্যেকের কাছ থেকে হোমওয়ার্ক দেখছে, যা গতকাল সে করতে দিয়েছিল। বেশিরভাগ ছেলেমেয়েরা দেখিয়েছে, যারা দেখাতে পারেনি তারা দাঁড়িয়ে আছে। এদিকে সানভি মনে মনে দোয়া ইউনুস পড়ছে। সে তো হোমওয়ার্ক করেনি, আর না তার বন্ধুরা করেছে। সবাইকে দাঁড় করিয়ে রাখলো। সানভির কাছে এসে বলল, তোমার নামটা জানি কি? সানভি ভয়ে ভয়ে উত্তর দিল, সানভি শ্বেতা। ও হ্যাঁ, মনে পড়েছে। এবার তোমার হোমওয়ার্ক দেখাও। সানভি মিন মিন করে বলে। স্যার আমি হোমওয়ার্ক করিনি, মনে ছিল না করতে। তুর্য গম্ভীর হয়ে বলে, বাহ, খুব ভালো কাজ করেছো। আদব কায়দা তো কিছুই শেখনি, পড়ালেখাও সেম কাহিনি। ম্যানারলেস মেয়ে একটা। বলে সানভির দিকে তাকিয়ে বলে, পুরো ক্লাস দাঁড়িয়ে করবে, আর কাল থেকে হোমওয়ার্ক না করে এর থেকেও বড় শাস্তি দেব। বলে সে সানভির সামনে থেকে চলে যায়। এদিকে সানভিকে দাঁড়িয়ে থাকতে দেখে জেরিন পৈশাচিক হাসি দেয়। সানভির তা দেখে কান্না পায়। সে মনে মনে তুর্যের গোষ্ঠী উদ্ধার করে। সানভিরা ছুটির পরে স্কুল মাঠে বসে আছে। সানভি বসে বসে ভাবছে কিভাবে এই স্যারকে উচিত শিক্ষা দেবে। হঠাৎ তার মাথায় কিছু খেলে যায়। সে লাফিয়ে উঠে পড়ে। স্মৃতি তাকে উঠতে দেখে বলল, কী রে, উঠছিস কেন? সিয়াম ঝালমুড়ি আনতে গেছে, তাই বাড়ি যাওয়ার ধান্দা দূরে রেখে বসে পড়। সানভি ব্যাগ ঘাড়ে নিতে নিতে বলে। তোরা বস, আমি আমি যাবো আর আসবো। বলেই সামনের দিকে হাঁটা শুরু করে। সাথে ব্যাগের ভেতর থেকে চুইংগাম বের করে চিবোতে থাকে। সানভি হাঁটতে হাঁটতে পার্কিংয়ে পৌঁছায়, যেখানে তুর্যের পছন্দের বাইক রাখা আছে। সানভি আশেপাশে তাকায়, যেহেতু স্কুল ছুটি যখন তখন তুর্য এখানে চলে আসতে পারে। আশেপাশে কাউকে না দেখে সানভি মুখের ভেতর থেকে চুইংগাম বের করে তুর্যের বাইকের সিট আর হ্যান্ডেলে লাগিয়ে দেয়, যাতে সে বাইকে বসা তো দূর থাক, বাইকের হ্যান্ডেলই ধরতে না পারে। কাজ শেষ করে সানভি কুটির হাসে, বিড়বিড়িয়ে বলে, এবার বুঝবে মজা মিস্টার তুর্য আহমেদ, আমায় শাস্তি দেয়া না। বলে সে বন্ধুদের কাছে চলে যায়। তাকে দেখে সিয়াম বলে, কই ছিলি তুই? মরিনামং হয়ে যাচ্ছি, তাড়াতাড়ি বস। সানভি তাড়া দিয়ে বলে, আরে রাখ মুড়ি, তাড়াতাড়ি উঠ, মাঠ থেকে বেরোতে হবে।
তারা সবাই উঠে দাঁড়ায়, নিজের নিজের জামা কাপড় ঝাড়তে ঝাড়তে সানভিকে জিজ্ঞেস করে কি হয়েছে। আরে দ্রুত চল, যাওয়ার পথে বলবো কি হয়েছে, আপাতত সময় নেই। বলে হাঁটা ধরে। তার পিছন পিছন বাকিরাও আসে। এদিকে তুর্য বাইকের কাছে এসে যেই বাইক ধরতে যাবে, দেখে বাইকে কিছু লেগে আছে। সে ভালো করে দেখে, বোঝে চুইংগাম। এমনভাবে লাগানো হয়েছে বাইক ধরতেও পারবে না। সে আশেপাশে তাকায়, কাউকে দেখতে না পেয়ে বাইকে একটা লাথি মেরে বলে, ফাজিল মেয়ে, তোমাকে আমি দেখে নেব। আমার সাথে ফাজলামি না। তুর্য স্কুলের পরিচ্ছন্ন কর্মীকে বলে গাড়িটা পরিষ্কার করে দিতে। গাড়ি পরিষ্কার করে দিলে সে গাড়ি নিয়ে বাড়ির দিকে যায়। এদিকে সানভি হাত দুটো মেলে দিয়ে ঘুরছে আর বলছে, আহা শান্তি। তুর্য সাহেবের মুখের এক্সপ্রেশনটা যদি দেখতে পারতাম তাহলে বোধহয় আর একটু শান্তি পেতাম, কিন্তু সেখানে থাকলে ওই গম্ভীর লোক আমাকে কিমা বানিয়ে ফেলতো। সানভির বন্ধুরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর ভাবছে তুর্য যদি জানতে পারে তাহলে সানভিকে কি করবে। রিয়া একটু চিন্তিত বদন নিয়ে বলল, আচ্ছা, তুর্য স্যার যদি জানতে পারে কি হবে ভেবেছিস? স্মৃতি তাকে ধাক্কা মেরে বলল, আরে আজ যে বৃহস্পতিবার, আগামী 2 দিন স্কুল বন্ধ। স্যার এই 2 দিনে সব ভুলে যাবে। মনে থাকলেও কি সানভি যে করেছে তার কোনো প্রমাণ আছে? সো চিল কর। বলে সেও সানভির সাথে উল্লাস করে প্রাইভেট টিচারের সামনে বসে আছে সিয়াম আর সানভি। দুজনেই ফিজিক্সের ম্যাথ করছে আর টিচার তাদের দুটোকে পর্যবেক্ষণ করছে। সে একটু ভয় পায় এই দুটোকে, বদের হাড্ডি তারা। সে এই বছর চাকরি থেকে রিটায়ার্ড হয়েছে, এখন শুধু এই দুজনকেই পড়ায়। সিয়াম ম্যাথ করতে করতে বলল, স্যার এই ব্যাগের ঠ্যাংয়ের নাম কি? আমিন স্যার ভ্রু কুচকে বলল, এই বগের ঠ্যাং আবার কি? ওর নাম ল্যাংড়া। সিয়াম বলল, ওই তো যাই হোক, দেখতে তো বগের ঠ্যাংয়ের মতো। কোন যুগে আইয়া পড়লাম যে এও পড়তে হয়। এর মধ্যেই সানভি খাতা স্যারের দিকে এগিয়ে দিয়ে বলল, স্যার এই নিন, অনেক কষ্টে করেছি স্যার, আর করতে বলবেন না দয়া করে। আমিন স্যার খাতা দেখলো সবগুলোই হয়েছে। সিয়ামও খাতা জমা দিতে দিতে বলল, স্যার আজকের মতো ছুটি দিয়ে দিন, ভীষণ ঘুম পেয়েছে। স্যার বিরক্তিতে কপাল কুঁচকালো। তারপরও তাদের নতুন পড়া দিয়ে ছুটি দিয়ে চলে গেল। রাতে সবাই আবারও ডাইনিংয়ে এক হলো। বাড়ির পুরুষেরা খাচ্ছে, সাথে আছে একমাত্র মেয়ে সানভি। সানভি অবশ্য একা নয়, শিকদার বাড়ির আরও একটি মেয়ে আছে। সে আসলাম শিকদারের বড় কন্যা সোনিয়া শিকদার মিষ্টি। সিয়াম শিকদারের বড় বোন, যার বিয়ে হয়ে গেছে। শিকদার বাড়ির 3 সন্তান, সোনিয়া শিকদার, সিয়াম শিকদার, সানভি শিকদার। আর কোনো ছেলে মেয়ে নেই তাদের। ময়না বেগম ভাত এগিয়ে দিতে দিতে স্বামীর উদ্দেশ্যে বলল, তোমার ছেলে মেয়েদের কাছে শোনো তো, তারা আজকে স্যারের সাথে আবার কি বেয়াদবি করেছে। আসলাম শিকদার জবাব দিলেন, কেন, কি হয়েছে? স্যার কি তোমার কাছে নালিশ করেছে? না, তবে স্যারের মুখ থমথমে হয়েছিল, মনে হচ্ছিল বিরক্ত হচ্ছে। বলে ময়না বেগম ছেলের দিকে তাকালেন। সিয়াম তার বাবা কিছু বলার আগেই বলল, বাবা তুমি তো জানো আমার নতুন ক্লাসে ফিজিক্সের কিছু প্রতীক আছে যেগুলো বগের ঠ্যাংয়ের মতো। আমি তো আর নাম জানি না, তাই বগের ঠ্যাং বলেছি, আর সেজন্য এমন করেছে স্যার। এদিকে তানিয়া বেগম কল শেষ করে ড্রয়িং রুমে আসে, কিন্তু দেখে এখনও তার ছেলে আসেনি। সে সোফায় বসে পড়ে। আতিক আহমেদ স্ত্রীর মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। কিছুক্ষণ পরে সে বলে, তানিয়া, এত অস্থির হচ্ছ কেন? ছেলেটা তার বন্ধুদের সাথে বেরিয়েছে, তাই ভয়ের কিছু নেই। এখন আপাতত চিন্তার কোনো দরকার নেই। এর মধ্যেই তুর্য বাড়ির ভেতর প্রবেশ করে। ড্রয়িং রুমে মাকে দেখে একটু শান্তির হাসি দেয়। সে ফ্রেশ হয়ে নিচে এসে সোফায় বসে। তানিয়া বেগম ছেলের পাশে এসে বসে। একবার আতিক আহমেদকে দেখে এইবার ছেলের দিকে তাকায়। গলা পরিষ্কার করে নিয়ে বলে, বাবা, তোমার বয়স হচ্ছে, বিয়ে কবে করবা? আমরা কি মেয়ে দেখবো তোমার জন্য? তুর্য বলে, আমার বিয়ে নিয়ে তোমাদের চিন্তা করা লাগবে না, সময় হলে আমি নিজে বলবো। তুর্যের কথায় তানিয়া বেগম আর আতিক আহমেদ একে অপরের দিকে তাকায়। তারা আবারও হতাশ হয়। তুর্যকে যতবারই তারা বিয়ের কথা বলেছে সে ওই একই উত্তর দিয়েছে, সময় হলে নিজেই বলবে।
আতিক আহমেদ স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বলেন, ওকে ওর মতো থাকতে দাও, চাপ দিও না। তোমার যে ঘাট তেরা ছেলে দেখা গেল বাড়ি ছেড়ে চলে গেল। এদিকে সানভি আর সিয়াম খাওয়া শেষ করে নিজেদের রুমে চলে আসে। সিয়াম তার ল্যাপটপে গেম খেলতে বসে। সানভি বই নিয়ে বসেছিল, কিন্তু পড়া তার মাথায় ঢুকছিল না। সে বারবার তুর্য স্যারের বাইকের কথা ভাবছিল। আচ্ছা, স্যার কি আমার উপর বেশি রেগে গেছে? যদি জানতে পারে আমি করেছি তাহলে কি করবে? সানভি নিজের মনেই বিড়বিড় করে। তার মুখে একটা দুষ্টু হাসি ফুটে ওঠে। যাই হোক, একটু মজা তো হলো। বজ্জাত স্যারকে একটু জ্বালাতে তো পেরেছি, সেটাই তো অনেক। পরের দিন শুক্রবার বিকালে সানভি বাড়ির বাইরে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। রিয়া আর স্মৃতির সাথে তার সাথে ছিল। রিয়া বলল, আজকে তো স্কুল নেই, তাই মনটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। স্মৃতি হাসতে হাসতে বলল, আরে বাবা, এই 2 দিন ছুটি, সূর্য স্যারকে ভুলে গিয়ে একটু এনজয় কর। সানভি বলল, আমি তো কবেই ভুলে গেছি, এখন শুধু নতুন কোনো দুষ্টুমি করার প্ল্যান করছি। ঠিক তখনই তাদের সামনে দিয়ে একটা বাইক সাই সাই করে বেরিয়ে যায়। বাইকটা ছিল কালো রঙের, আর বাইকের চালক হেলমেট পরা থাকায় তাকে চেনা যাচ্ছিল না। কিন্তু বাইকের মডেল দেখে সানভি চমকে উঠল। এটা তো তুর্য স্যারের বাইকের মতোই। সে দ্রুত বাইকের নাম্বার প্লেটের দিকে তাকালো। অবিশ্বাস্য, এটা তো স্যারের বাইক। সানভি তার বন্ধুদের দিকে তাকালো। তোরা দেখেছিস? রিয়া আর স্মৃতি মাথা নাড়ল। হ্যাঁ দেখলাম, কিন্তু কে ছিল? সানভি বলল, আর বলিস না, মনে হচ্ছে তুর্য স্যারই ছিল, কিন্তু স্যার এদিকে কি করছে? স্মৃতি চোখ বড় বড় করে বলল, ও মাই গড, যদি স্যার তোকে দেখে ফেলে? সানভি হেসে বলল, দেখলে দেখ, আমি তো আর কিছু করিনি, যদিও তার মনে মনে একটু ভয় লাগছিল। সন্ধ্যাবেলা সানভি বাসায় ফিরে এলো। রাতে খাওয়া দাওয়ার পর সে তার রুমে বসে বই পড়ছিল। তখনই সে কি মনে করে বই রেখে উঠে যায়। বেডসাইড টেবিল থেকে ফোনটা নিয়ে শুয়ে পড়ে। অনেক ঘেটে ঘুটে সে তুর্যের ফেসবুক আইডি পায়। সে আইডিতে ঢুকে প্রোফাইল পিক দেখে, যেখানে তুর্যের বাইকের উপর বসা একটি ছবি দেওয়া। সানভি কি ছবিটা গভীরভাবে পর্যবেক্ষণ করে। ছবিটিতে হাত ছুঁয়ে ফিসফিসিয়ে পড়ে, আপনি এত সুন্দর কেন বলুন তো? আপনার যতবার দেখি ততবারই দেখতে মন চায় আপনাকে। আপনি কি তাহলে আমার কিশোরী জীবনের প্রথম ভালো লাগা, যাকে দেখলে আমার হৃদয়ে তোলপাড় শুরু হয়? বলুন তো। সানভি আরও কিছুক্ষণ আইডি ঘেটে ঘুটে দেখে। তারপর সে তুর্যের আইডিতে মেসেজ দেয়, কি গো, আমার ক্রাশ কেমন আছেন? আমি জানেন তো একটুও ভালো নেই। আমি আপনাকে ভীষণ মিস করছি। আই লাভ ইউ ক্রাশ, ভালো থাকেন। লিখে সেন্ড করে দেয় সানভি। একটু মুখ চেপে হেসেও নেয়। তুর্যকে সে ফেক আইডি দিয়ে মেসেজ করেছে, ধরা পড়ার চান্স নেই বলে সে ফোনটা পাশে রেখে শুয়ে পড়ে। এদিকে ব্যালকনিতে বেতের চেয়ারে বসে রাতের আকাশ দেখছে তুর্য। হঠাৎ তার ফোন ভুম শব্দ করে ভাইব্রেট হয়। সে ফোনটা হাতে তুলে নেয়। দেখে অচেনা আইডি থেকে মেসেজ আসছে। মেসেজটি ওপেন করতে ফোনের স্ক্রিনে ভেসে ওঠে, কি গো আমার ক্রাশ, কেমন আছেন? আমি জানেন তো একটুও ভালো নেই। আমি আপনাকে ভীষণ মিস করছি। আই লাভ ইউ ক্রাশ, ভালো থাকেন। তুর্য মেসেজটা দেখে প্রথমে একটু চমকে উঠল, সাথে সাথে কাশিয়ে উঠে গেল। এটা কে হতে পারে? সে গভীরভাবে ভাবতে থাকে যে এমন কে আছে মেসেজ দেওয়ার মতো। তারপর মনে পড়ল সানভির কথা। বাইকের ঘটনাটা যে সানভি ঘটিয়েছিল সেটা সে জানতে পেরেছেন। এবার সে বিষয়টা কিছুটা আঁচ করতে পারে। তুর্য একটু বাঁকা হাসে, আই লাভ ইউ টু পাখি। আমিও ভালো নেই, আমি তোমাকে ভীষণ মিস করছি। আই লাভ ইউ। লিখে সেন্ড করে দেয় তুর্য। তুর্যের মেসেজ দেখে সানভি তো অবাক। সে দ্রুত ফোন হাতে নিয়ে বসল। তার চোখ কপালে ওঠার জোগাড়। আলাবু টু পাখি, আমিও ভালো নেই, আমিও তোমাকে ভীষণ মিস করছি। আলাবু। সানভির বুক ধরফর করতে লাগলো। স্যার কি জেনে গেছে এটা সে? কিন্তু কিভাবে? সে তো ফেক আইডি ব্যবহার করেছে। তার মাথায় রাজ্যের চিন্তা ঘুরপাক খাচ্ছিল। তবে কি স্যার তাকে চিনে গেছে? সানভি ভাবতে থাকে, যদি স্যার সত্যিই তাকে চিনে যায় তাহলে তো সব শেষ। সে এখন কি করবে?
ভয় তার হাত পা ঠান্ডা হয়ে আসছে। সে দ্রুত নিজেকে সামনে নিয়ে টাইপ করতে শুরু করে। কে আপনি? আর আমায় চেনেন কি করে? অপরদিকে তুর্য সানভির মেসেজ দেখে মুচকি হাসে। সে নিশ্চিত এটা সানভি। বাইকের ঘটনা আর এই মেসেজ সব মিলিয়ে তার বুঝতে বাকি নেই। সে সানভিকে আরেকটু জ্বালাতে চায়। সে টাইপ করে, ও মা, তাই নাকি? তুমি আমাকে চেনো না, আবার আমাকে ক্রাশ হিসেবে মেসেজ দিলে? ইটস ভেরি ব্যাড। তুর্যের মেসেজে সানভি বোকা বনে যায়। সে ভাবতে থাকে, ঠিকই তো, অচেনা আইডি দিয়ে মেসেজ তো সেই আগে দিয়েছে, আবার তাকেই প্রশ্ন করছে সে কে। সানভি নিজেই নিজেকে বকে। ডাটা অফ করে ফোন বালিশের পাশে রেখে শুয়ে পড়ে। এখন সে ঘুমাবে। সে এখন নিশ্চিত স্যার তাকে চেনে না, অপরিচিত ভেবে রিপ্লে দিয়েছে। সানভি শুয়ে শুয়ে ভাবে সে যদিও মেসেজটা ফান করে দিয়েছে, তবুও সে তুর্যের প্রতি সিরিয়াস। সত্যিই সে তুর্য স্যারকে পছন্দ করে। পরের দিন সকালে সানভি ঘুম থেকে উঠে মন খারাপ করে। তার মনে হচ্ছিল যেন কোনো বড় বিপদ তার দিকে ধেয়ে আসছে। স্কুলে যেতেও তার ইচ্ছে করছিল না, কারণ সে যদিও জানে তুর্য তাকে চিনতে পারেনি, তারপরও ভয় হচ্ছে সে যদি কোনো মতে জেনে যায় তাহলে সানভির কী হবে। নিশ্চয়ই স্যার তাকে বড় কোনো শাস্তি দেবে। তাড়াহুড়ো করে তৈরি হয়ে সে স্কুলের জন্য বের হতেই লিপি বেগম ডাক দেয়, এই সানভি দাঁড়া, না খেয়ে যাচ্ছিস কেন? দ্রুত খেয়ে যা। সানভি ব্যাগ কাঁধে নিতে নিতে বলে, সময় নেই আম্মু। লিপি বেগম দ্রুত টিফিন বক্স সানভির হাতে দিয়ে বলে, সময় করে খেয়ে নিবে। কত করে বলি আগে খেয়ে নিবে, তারপর সব কাজ। কিন্তু এই মেয়ে তো কিছু শুনবে না। না খেতে খেতে শরীরের কি হাল হয়ে যাচ্ছে দেখ তো। সানভি আর কিছু না বলি স্কুলের দিকে রওনা হয়। পথে রিয়া আর স্মৃতির সাথে দেখা হয়। তারা সানভির মন মরা মুখ দেখে অবাক হয়। রিয়া জিজ্ঞেস করে, কি রে সানভি, তোর কি হয়েছে? মুখটা এমন শুকনো লাগছে কেন? স্মৃতিও বলে ওঠে, হ্যাঁ রে, মনে হচ্ছে যেন ভূত দেখেছিস। কি হয়েছে বলবি তো? সানভি আমতা আমতা করে বলে, আরে কিছু না, এমনিতে কেমন যেন লাগছে। তারা স্কুলে পৌঁছায়। সকালের অ্যাসেম্বলি শেষ হওয়ার পর সানভি যখন ক্লাসে ঢুকছে, ঠিক তখনই পেছন থেকে একটি ভারী কণ্ঠস্বর ভেসে আসে। সানভি? সানভি ভয়ে চমকে ওঠে। সে জানে এই কণ্ঠস্বর কার। ধীরে ধীরে সে পেছনে ফিরে দেখে তুর্য স্যার তার দিকে তাকিয়ে আছে। সানভির বুক ধড়ফড় করে ওঠে। তুর্য সানভির দিকে এক পা এগিয়ে এসে বলেন, অন্যের বাইকে চুইংগাম লাগানো মনে হয় খুব মহৎ কাজ, তাই না সানভি? সানভি যেন পাথরের মতো জমে যায়। তার মুখ দিয়ে কোনো কথা বের হয় না। সে কেবল স্যারের দিকে তাকিয়ে থাকে, তারপর ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, কোন বাইক স্যার? আর আমায় এইসব কেন বলছেন? তুর্য বলে, ও, তুমি জানো না সেদিন যে সবাইকে চুইংগাম লাগালে সেটা কি ছিল? সানভির বুঝতে আর বাকি থাকে না যে তুর্য সব জেনে গেছে। সে একটু অপ্রস্তুত হেসে বলে, সরি স্যার, আর এমনটা হবে না, ভুল হয়ে গেছে। তুর্য গম্ভীর ভাব করে বলে, সরি বললে তো হবে না, অন্যায় যেহেতু করেছো শাস্তি তো তোমাকে পেতেই হবে। সানভি ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, কি শাস্তি স্যার? তুর্য সানভির অবস্থা দেখে অগোচরে একটু হাসে। পর মুহূর্তে সেই হাসি মিলিয়ে গম্ভীর ভাব চলে আসে। সে সানভির দিকে তাকিয়ে বলেন, সময় হলে বলবো, আপাতত এটা তোলা থাকলো। বলি টিচার্স রুমের দিকে চলে যান। রিয়া আর স্মৃতি সানভির দিকে এগিয়ে আসে। রিয়া জিজ্ঞেস করে, কি হয়েছে রে? স্যার তোকে ডেকে কি বললো? সানভি কিছু বলার আগেই জেরিন এসে তার হাত চেপে ধরে বলে, এই স্যার তোকে কি বললো রে? জেরিনের কর্মকাণ্ডে সানভি বিরক্ত হয়ে বলে, হাত ছাড়। জেরিন হাত ছেড়ে দিতেই বলে, সে কি বলছে স্যারের কাছে শুন। আমার বিরক্ত কেন করছিস? বলে হনহন করে হেঁটে ক্লাসে চলে যায়। তার পেছন পেছন রিয়া আর স্মৃতিও চলে যায়। জেরিন তাদের যাওয়ার দিকে তাকিয়ে মুখ বাঁকায়। ক্লাসে ঢুকে সানভি নিজের সিটে বসে পড়ল। কিছুক্ষণ পর তুর্য ক্লাস দিতে আসলো। পুরোটা ক্লাস সানভি তুর্যের দিকে তাকিয়েছিল। তুর্য কেমন গম্ভীর ভাব নিয়ে পড়াচ্ছিল। সানভি ভেবে পায় না এই লোকটা এমন কেন, কখনো হাসতে চায় না, মুখ সব সময় গম্ভীর করে রাখে। না জানি তার বউ কেমন আনরোমান্টিক জামাই পাবে। তার ভবিষ্যৎ বউয়ের কথা ভেবে সানভি একটু হাসত, কিন্তু সেই হাসি অগোচর হলো না তার বান্ধবীদের কাছে। এই, তুই এত মুচকি হাসছিস কেন ইদানি?
মনে হচ্ছে প্রেম করছিস, সত্যি করে বল কিন্তু। বলেই স্মৃতি সানভিকে চেপে ধরল। রিয়াও মাথা দুলিয়ে স্মৃতির সাথে সায় দিয়ে বলল, স্মৃতি একদম ঠিক বলেছে। আমার মনে হচ্ছে তুই প্রেম করছিস। আজকাল তুই ছ্যাঁকাখোরদের মতো ঘুরিস। এখন তাড়াতাড়ি বল ছেলেটাকে।